সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচন 20 আগস্ট, মনোনয়নপত্র দাখিল 13 তারিখ, পরদিন বাছাই। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ফের দেশের বিভিন্ন স্থানে বন্যা জলাবদ্ধতা, উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো সংকট, রোগীর চাপ বৃদ্ধি। বিশ আগস্ট হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আজ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 16 আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট। আর 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18ই আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। জুলাই হত্যাকাণ্ডের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ফোনালাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। তাদের দাবি 2024 সালের 11 জুলাই ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে ফোন করে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন। জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত 2 আগস্ট। 4 আগস্ট যুক্তিতর্ক শুরু করে প্রসিকিউশন। বৃহস্পতিবার যুক্তিতর্কের দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালে একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন। সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে, 3000-এর মতো স্টুডেন্ট আছে। সাড়ে 8টায় সংবাদ সম্মেলন করেছে। প্রসিকিউশনের অভিযোগ, 11 জুলাই ওবায়দুল কাদের ফোনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন। আমাদের তদন্ত সংস্থা সেই কথোপকথনের রেকর্ড জব্দ করেছে। সিআইডি থেকে এই কথোপকথন সঠিক কিনা সেই মর্মে ফরেনসিক রিপোর্ট আমাদের কাছে এসেছিল, আমরা সেটা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আমরা ট্রাইব্যুনালে দেখিয়েছি যে বিইং এ সেক্রেটারি অফ দি পলিটিক্যাল পার্টি, তারই সাবঅর্ডিনেট একজন ছাত্রলীগের সভাপতিকে উনি নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন, ওদের মারো না কেন, বাড়তে দাও কেন। এই 3টি শব্দের মাধ্যমে এইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 3 সাবসেকশন 2 এর অধীনের একটি অপরাধ, যেটাকে আমরা বলি ইনসাইটমেন্ট। ওবায়দুল কাদেরের এমন উস্কানিমূলক কথায় ছাত্রলীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয় বলে দাবি প্রসিকিউশনের। ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে প্রথম যে অভিযোগ সেটি হলো 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শতাধিক ছাত্র জনতাকে আহত করার উস্কানিদাতা হিসাবে আমরা তার এই তৎকালীন পত্র পত্রিকা উপস্থাপন করেছি। সাথে সাথে দেখিয়েছি যে ইউএনরে যে রিপোর্ট জমা দিয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে, সেখানে ওবায়দুল কাদের সাহেবের নাম উল্লেখ করে ইউএন রিপোর্টে বলা আছে যে তিনি বিইং দি সেক্রেটারি অফ আওয়ামী লীগ এবং তৎকালীন একজন মন্ত্রী হিসাবে তার অধীনস্থ ছাত্রলীগকে এবং যুবলীগকে এবং আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদেরকে তিনি বিভিন্ন শব্দে বিভিন্ন বক্তব্যে উস্কানি দিয়েছিলেন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের এই মামলার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন হবে আগামী রবিবার। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আবারও দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বৃদ্ধি পাচ্ছে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের বিভিন্ন পয়েন্টে। ফলে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে নদী তীরবর্তী চর ও নিচু এলাকা। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে
গত দুদিন ধরে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত জেলায় 65.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। লক্ষ্মীপুরেও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে জেলা শহর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অবকাঠামোর উন্নয়ন না হয় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না রোগীরা, অথচ দিন দিন রোগীর চাপ বেড়েই চলছে। এই অবস্থায় দ্রুত অবকাঠামো উন্নয়ন নিশ্চিতের দাবি স্থানীয়দের। এটি পটুয়াখালীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিত্র। এখানকার ভর্তি রোগীরা শয্যা না পেয়ে চিকিৎসা নিচ্ছেন মেঝে, করিডোর কিংবা বারান্দায়। প্রতিনিয়ত এই হাসপাতালটিতে ভর্তি থাকছে 800 থেকে 1000 রোগী। বছরের পর বছর এভাবে ভোগান্তি নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। এসব রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন এখানকার চিকিৎসক ও সেবিকারা। তাই জেলার 18 লাখ মানুষের দুর্ভোগ লাগবে 2014 সালে 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিকে 500 শয্যায় উন্নীতকরণ এবং মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্পের কাজ শুরু করে সরকার। ওই বছরই শুরু হয় মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম। 2016 সালে শুরু হয় অবকাঠামো নির্মাণ কাজ। 546 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি 2020 সালে হস্তান্তরের কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয় 3 বার। প্রকল্পে বৃদ্ধি করা হয় আরও 105 কোটি টাকা। তারপরও হাসপাতালটি চালু করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এখানকার চিকিৎসক এবং সাধারণ রোগীরা। 3টে যদি বাচ্চা এক বেডে বড় বড় বাচ্চা, তাও ছোট তাও না, এত কষ্ট এমনিতেই হয়, মায়েদেরও হয় বাচ্চাদেরও হয়। বাচ্চাদের একটু ঠিক মতো বসান যায় না, শোয়ান যায় না, আমরা বসতে পারি না। 3 জন থাকতে আমাদের কষ্ট হয়ে যায়, তারপর বাথরুমে যাইতে হলে এখানে কষ্ট হয়ে যায়, এখানে গ্যাদারিং চলে বেমালা। এই যে সিট পাই না, এই যে মশার ভোগান্তি, তারপরে যে মনে করেন বৃষ্টি আসলে বৃষ্টির পানি ঢোকে ভিতরে। পুরনো হাসপাতালের সঙ্গে নতুন হাসপাতালের লিংক রোড এবং ওভারব্রিজ নির্মাণ না করা এবং জনবল তৈরি করতে না পারায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। তবে আগামী 3 মাসের মধ্যে এ সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করে হাসপাতালটি চালুর কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের যেটা যে অবকাঠামোগত ও ছোটোখাটো সমস্যা ছিল, যেটা এখন মোটামুটি আমাদের শেষ হওয়ার পথে। আমরা আশাবাদী হয়তো আগামী 2 থেকে 3 মাসের ভিতরে আমরা চালু করতে পারবো। 500 শয্যা বিশিষ্ট ব্যবস্থায় এই হাসপাতালটি চালু হলে উপকূলের মানুষ পাবে আধুনিক চিকিৎসা সেবা, পাশাপাশি সাধারণ রোগীরা পাবে বিশেষায়িত অপারেশন সুবিধা। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। রাষ্ট্রায়ত্ত পাবনা চিনি কলে টানা 6 বছর ধরে উৎপাদন বন্ধ থাকায় অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। সংকটে পড়েছেন স্থানীয় আখ চাষিরা, কিন্তু সরকার স্থায়ী অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ঠিকই দিচ্ছে। 60 একর জমির উপর ঈশ্বরদীতে গড়ে ওঠা পাবনা চিনিকলে একসময় দৈনিক 1500 মেট্রিক টন আখ মাড়াই হতো। তখন শ্রমিক আর আখ চাষিদের আনাগোনায় মুখর থাকতো এই এলাকা। 2020 সালে পাবনা চিনিকল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আখ মাড়াই বন্ধ করে দেয় তৎকালীন সরকার। তখন বেকায়দায় পড়েন সংশ্লিষ্ট অনেকে। কর্তৃপক্ষ জানায় মিলের যন্ত্রপাতি ও স্থাপনা পাহারার দায়িত্বে আছেন 30 জন নিরাপত্তা কর্মী। এছাড়া রয়েছেন 27 জন স্থায়ী ও 30 জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারী। ফলে প্রতি মাসে সরকারকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। মোটরগুলো অচিরেই নষ্ট হয়ে যাবে। এমন মোটর আছে যে একটা মোটরের দাম 1 কোটি টাকা। এরকম ভিতরে টারমাইনের 2টা মোটর আছে, 2টা মোটরের দাম না হলো কয়েক লক্ষ টাকা। এইগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। মিলটা তো বেশ আখ ছিল, তারপরেও যদি কর্তৃপক্ষ একটু চেষ্টা করতো আরও ভালো হতো। আমাদের যে বছর মিল বন্ধ হয়েছে সে বছর আমাদের রিকভারি ভালো ছিল, সে বছর আমাদের চিনির মান ভালো ছিল, আমাদের আখের মানও ভালো ছিল। এখন মনে করেন বন্ধ হওয়ার কারণে অনেকেই এখন দিশাহারা হয়ে গেছেন। মিলটি পুনরায় চালু করা সম্ভব হলে আগের মতোই কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে জানান এই কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন সরকার তৎকালীন সময়ে 3টা ধাপ করছিল, তার ভিতর 6টাকে পর্যায়ক্রমে ধাপে ধাপে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তার ভিতর আমাদের পাবনা চিনিকল 2য় ধাপে চালুর কথা ছিল। তারপরে বর্তমান সরকার আসার পরে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রতি জানতে পারলাম যে বন্ধ চিনিকল সহ
সমস্ত বন্ধ কলকারখানাগুলো নিয়ে সরকারের পজিটিভ চিন্তাভাবনা আছে। 1998 সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় পাবনা চিনি কল। অবশ্য শুরুতেই লোকসানের মুখে পড়ে মিলটি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। শখের বশে শুরু করেছিলেন ফুড ব্লগিং, অথচ এটি হয়ে উঠেছে আয়ের উৎস। মাসুম নামে রাজশাহীর এই ব্লগার মাসে আয় করছেন 30 থেকে 40 হাজার টাকা। তার ব্লগিং অনেক তরুণ উদ্যোক্তাকে উৎসাহিত করছে। 2022 সাল থেকে ফুড ব্লগ করা শুরু করেন মাসুম। প্রতিদিন ক্যামেরা হাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ঘুরে বেড়ান। শুধু ভিডিওই করেন না, প্রতিটি খাবারের স্বাদ, গুণগত মান সম্বন্ধে রিভিউ দেন। ছোটবেলা থেকে খাবারের প্রতি অনেক আকৃষ্ট ছিল আমার। বাবা আমাকে বলতো কি যে এই খাবারগুলো তুমি ভিডিও আকারে পাবলিশ করবা। তো যখন পাবলিশ করতাম তারপর থেকে একটা ভালো ফিডব্যাক আসতো। এই ভিডিওগুলো টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতেই প্ল্যাটফর্মে আপলোড করি। তো এই থেকে যে রেমুনেশনগুলো আসে সেখান থেকে আমি একটা ভালো ফিডব্যাক পাই। আমি নিজে চলতে পারি, আমার ফ্যামিলিকে কিছু সাহায্য করতে পারি। তার ভিডিও তৈরির মাধ্যমে ছোট ছোট রেস্টুরেন্টগুলো এবং ফুড কোর্টগুলো পেয়েছে তাদের নতুন ঠিকানা। মাসুম ভাই আমার ছোট একটা ফুড কোর্ট ছিল, সেখান থেকে আমার ভিডিওগুলো করতো। ভিডিওগুলো করার পথে অনেক মানুষ তার মাধ্যমে প্রচারণা দেখতে পেল। যে শখ একদিন ছিল শুধু ভালো লাগার, আজ সেটি হয়েছে আয়ের উৎস আর নতুন ছোট উদ্যোক্তাদের পরিচিত করার এক শক্তিশালী মাধ্যম। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। দুপুরে 5 লাইশ পার্কভিউ হাসপাতালের মাধ্যমে এই অভিযান শুরু হয়। পরে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ডেল্টা হাসপাতাল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। CDAর চেয়ারম্যান বেলায়েত হোসেন জানান, বাণিজ্যিক স্থাপনাগুলোকে নিয়মের মধ্যে আনতে এই অভিযান চলছে। অভিযানে যাদের নকশা বহির্ভূত অবস্থান প্রমাণ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই সময় পার্কভিউ হাসপাতালকে পার্কিং এরিয়ায় থাকা জেনারেটর সহ বিভিন্ন সরঞ্জাম সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ডেল্টা হাসপাতালের পার্কিং এরিয়া যথাযথ না হয় ভবনের কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করার নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রামে ইন্স্যুরেন্স কোম্পানি ও মানবাধিকার কমিশনের পরিচয়পত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসা একটি বাইকার গ্যাংয়ের 6 সদস্যকে আটক করেছে র্যাব 7। আজ দুপুরে নগরের বহদ্দার হাট কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কোম্পানি কমান্ডার তাওহিদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম মহানগরে আনা হচ্ছে। পরে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদ সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। আটক করা হয় 6 জনকে। পরে তাদের 5টি মোটরসাইকেলে বিশেষভাবে তৈরি চেম্বার থেকে উদ্ধার করা হয় প্রায় 1 লাখ পিস ইয়াবা। জব্দ করা হয় মোটরসাইকেলগুলো। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। এতে শিগগিরই জলপথটি আবারও যুদ্ধের আগের অবস্থায় ফিরবে বলে জানিয়েছে দুই দেশ। তবে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর থেকে ধুঁকছে গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী। 20% বেশি সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। তবুও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে ছাড়তে নারাজ ওয়াশিংটন। এমন উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ঐক্যমতে পৌঁছেছে ইরান ও ওমান। এমনকি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে চলছে পর্যালোচনা। যে প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো স্থানই নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তবে হরমুজ প্রণালী ইস্যুতে তেহরানের সঙ্গে আলোচনা চলমান বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনকি এই কূটনীতি ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের এই হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত ওমান ও ইরান চুক্তিতে পৌঁছালে সংকট আদৌ কাটবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী বেশ লাভবান হবে ইরান, অর্থাৎ এর মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ করা জাহাজগুলোর নিয়ন্ত্রণ পেতে পারে তেহরান। এটি নিশ্চিত হলেই যুদ্ধের আগের অবস্থায় ফিরতে পারে হরমুজ প্রণালী। তবে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে নৌ রুটটি নিয়ে অনিশ্চয়তার কথাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। ওমান ও ইরানের মধ্যে চুক্তি হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কী ধরনের বড় পরিবর্তন আসতে পারে তাই এখন দেখার বিষয়। এ নিয়ে সংশ্লিষ্টরা বলেছেন, বর্তমান সমঝোতা অনুযায়ী চুক্তি হলে হরমুজ প্রণালীর উত্তর অংশে ইরান এবং দক্ষিণ অংশের নিয়ন্ত্রণে থাকবে ওমান, অর্থাৎ উপসাগরে প্রবেশ করা এবং বেড়ে যাওয়া জাহাজের ক্ষেত্রে একমাত্র কর্তৃত্ব খাটাবে ইরান। এদিকে জাহাজে থাকা পণ্যমূল্যের 5 থেকে 7% পর্যন্ত ফি আদায় করতে চায় ইরান, আর ওমান প্রায় 3% ফি প্রস্তাব করেছে। তবে প্রথম থেকেই ফি আদায়ের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। হরমুজ ইস্যুতে এই কূটনৈতিক প্রচেষ্টা এমন এক সময় চলছে যখন যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলেও পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে, কারণ ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে সৌদি আরবের জাহাজ লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে। সবশেষ বুধবার 2টি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দায় অস্বীকার করেছে হুতিরা। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে জানিয়ে দেব খেলার খবর। অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশের যে 212 রানে পিছিয়ে স্বাগতিকরা। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে দুর্দান্ত 1 শতক হাঁকান মেহেদী হাসান মিরাজ। ডারউইনে টস জিতে আগে ব্যাট করে মিরাজের অপরাজিত 109 রানে ইনিংসে ভর করে 263 রানে অল আউট হয়েছে সফরকারীরা। ব্যক্তিগত 0 রানে আউট হন তানজিদ হাসান ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। সাদমান ইসলাম 31 ও নাজবুল শান্তর ব্যাট থেকে আসে 37 রান। তাতে প্রস্তুতি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে 263 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অজি স্পিনার কোরি রচিচিওলি শিকার করেন 6 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 2 উইকেটে 51 রানে দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। একটি করে উইকেট নেন পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ইংল্যান্ডে দীর্ঘ ক্যারিয়ারের পর এবার বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর নতুন গন্তব্য হতে পারে আজারবাইজানের ক্লাব সাবা এফসি। সংবাদ মাধ্যমের দাবি, এরই মধ্যে দুই পক্ষের সমঝোতাও হয়ে গেছে। তবে দল বদলের বিষয়ে এখন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোনো পক্ষ। গত মৌসুমে লেস্টার সিটির হয়ে না খেলে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন হামজা। এর আগে ওয়াটফোর্ডেও খেলেছেন তিনি। লেস্টারের হয়ে 221 সালে এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছেন হামজা। একই বছর জিতেছেন এফএ কমিউনিটি শিল্ডও। হামজা যদি সাবা এফসিতে যোগ দেন তাহলে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগও পাবেন। আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের প্রথম 2 রাউন্ড পেরিয়ে তৃতীয় বাছাই পর্বে জায়গা করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামির নো স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব অ্যাথলেটিকো সান লুইসকে 4-2 গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচ এবং শুরুর একাদশে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই জোড়া গোল ও অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। এর মাধ্যমে লিগ কাপের 4 বছরের ইতিহাসে 12 ম্যাচে 14টি গোল করে লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গাকে টপকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন এককভাবে নিজের দখলে নিয়েছেন মেসি। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচন 20 আগস্ট, মনোনয়নপত্র দাখিল 13 তারিখ, পরদিন বাছাই। ফের দেশের বিভিন্ন স্থানে বন্যা জলাবদ্ধতা, উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো সংকট, রোগীর চাপ বৃদ্ধি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।